1985 সালের 7 ডিসেম্বর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের জন্ম হয়। এই অঞ্চলের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করে যে ইউরোপিয়ান ইউনিয়নের মতো নতুন সম্ভাবনা তৈরি হবে এই অঞ্চলে। প্রথমবার ঢাকায় সার্কের সম্মেলন অনুষ্ঠিত হয়। সার্কের লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস গড়ে তোলা। দীর্ঘস্থায়ী সংকট ও সম্পর্কের টানাপোড়েনের কারণে বিগত 1 দশকের বেশি সময় ধরে সার্কের অগ্রগতি হয়নি। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার 10 বছর পেরিয়ে গেছে। এরপর কার্যত আর কোনো সম্মেলন হয়নি। কিন্তু কেন? এর জন্য দায়ী কারা? আবার কি সার্কের যাত্রা শুরু করা সম্ভব? বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সার্কের স্বপ্নদ্রষ্টা। তার হাত ধরেই সার্কের জন্ম হয়। 1980 সালে জিয়াউর রহমান প্রস্তাবনা পেশ করেন। জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার 7 দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আলোচনা শুরু করেন। এরপর 1981 সালে কলম্বোতে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই প্রস্তাব গ্রহণ করা হয়। বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তান নিয়ে যাত্রা শুরু করা সার্কের বর্তমান সদস্য সংখ্যা 8। 2007 সালে আফগানিস্তান সার্কে যোগ দেয়। সার্কের প্রধান উদ্দেশ্য ছিল যে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অগ্রগতির জন্য প্ল্যাটফর্ম তৈরি করা। সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট SAPTA ও সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া SAFTA চুক্তির মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য সহজ হয়। সার্কের আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন প্রোগ্রাম হয়। বিভিন্ন দেশে প্রাথমিক শিক্ষার হার বৃদ্ধি পায়, স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়। রাজনৈতিক মতবিরোধ, বিশেষ করে ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে সার্কের কার্যকারিতা কমতে শুরু করে। সার্কের 8 সদস্য দেশের মধ্যে ভারত ও পাকিস্তান সবচেয়ে বড় আর প্রভাবশালী। সার্কের নীতিমালা অনুযায়ী দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে হস্তক্ষেপ করতে পারবে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতকে সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচনা করা হয়। ভারতের এই দাদাগিরির কারণে সার্কের অধীনে নেওয়া অনেক চুক্তি ও পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বা আংশিক বাস্তবায়ন হয়েছে। তবে আরেকটা বড় কারণ হলো আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে চীন বা বিমস্টেকের দিকে সার্ক সদস্য দেশগুলোর ঝুঁকে পড়া সার্কের গুরুত্ব কমিয়েছে। ভারতসহ সার্কের কয়েকটি সদস্য দেশ ইন্ডিয়ান ওশান রিম, বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরিয়াল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের দিকে গুরুত্ব দিচ্ছে। সার্ক বন্ধ হয়ে যাওয়ার পর ভারত বিকল্প আঞ্চলিক সহযোগিতা প্ল্যাটফর্ম হিসেবে বিমস্টেকের দিকে মনোযোগ দেয়। বিমস্টেকে পাকিস্তান নেই, ফলে ভারত এখানে তার প্রভাব সহজেই বিস্তার করতে পারছে। বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা বিভিন্ন সময়ে সার্কের পুনরুজ্জীবনের জন্য আলোচনা করলেও তারা ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বে জড়িয়ে পড়তে চায় না। অপরদিকে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সমন্বয়ে গঠিত আরেক আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস দক্ষিণ এশিয়ার সার্কের তুলনায় অনেক বেশি সফল হয়েছে। নানা সংকট থাকা সত্ত্বেও আশার ব্যাপার হলো সার্ক পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়নি। কূটনৈতিকভাবে আলোচনা চলতে থাকলে সেগুলো সম্ভাবনায় পরিণত হতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব কিংবা যে কোনো 2 সদস্য দেশের মধ্যে দ্বন্দ্ব যেন সার্কের অন্যান্য সদস্য দেশের মধ্যে একসঙ্গে কার্যকরভাবে কাজ করার পথে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আঞ্চলিক সহযোগিতা মূলত ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বোঝা যায়। ইউরোপিয়ান ইউনিয়ন, আসিয়ান ও সার্কের কার্যক্রম থেকে তা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই অঞ্চলের অতীত সাফল্য ও ব্যর্থতাগুলোকে পেছনে রেখে সমন্বিত কাজে যুক্ত হওয়া এবং সহযোগিতা করার জন্য বেশি বেশি সম্মেলনের আয়োজন করতে পারলে তা সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য কল্যাণকর হবে। এ লক্ষ্যে সদস্য দেশগুলোকে অবশ্যই একযোগে কাজ করতে হবে। সার্ক তার প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেনি, এ বিষয়ে কোনো ভিন্নমত নেই। 2014 সালের নভেম্বর মাসে সার্ক শীর্ষ সম্মেলন থেকে শীর্ষ নেতারা সার্কের ফলাফল দৃশ্যমান করার অঙ্গীকার করেছিলেন। সার্কের যাত্রা শুরুর পর প্রায় 3.5 দশকে শীর্ষ সম্মেলন হয়েছে মাত্র 18টি। সদস্যদের মধ্যে বৈরিতা না কাটলে এর অগ্রযাত্রা কঠিন হবে। সার্কের গুরুত্ব বিবেচনা করে যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, অস্ট্রেলিয়া, মরিশাস ও মিয়ানমার এই সংস্থার পূর্ণ সদস্য হতে চায়। দীর্ঘদিন অচলাবস্থা শেষে এখন সার্ক এমনভাবে কার্যকর হওয়া প্রয়োজন যাতে পুরো অঞ্চল উপকৃত হয়। পাশাপাশি মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি এবং দক্ষ বাণিজ্য সংকটের সহজ সমাধান হওয়া প্রয়োজন। সমগ্র অঞ্চলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিরবিচ্ছিন্ন যোগান থাকা দরকার।
টেলিকম থেকে রেলপথ, মহাসড়ক থেকে সামুদ্রিক অবকাঠামোর সব কিছুই এ যোগানের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে। এই অল্প আয়তনের ভূখণ্ডের এই বিরাট সংখ্যক জনগোষ্ঠীর সামনে রয়েছে দারিদ্র্য, আয় বৈষম্য, অনাহার, সন্ত্রাসবাদ ইত্যাদি সব চ্যালেঞ্জ। অন্যদিকে দেশগুলোর মধ্যে রয়েছে জাতিগত, ভাষাগত, ইতিহাস ও সাংস্কৃতিক ইত্যাদি বিষয়ে গভীর সংযোগ। এসব সাধারণ ঐক্যকে সামনে রেখে আশা করা হয়েছিল সার্কের মাধ্যমে সদস্য দেশগুলো এসব বড় চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ প্রয়াস নেবে। এমনও আশা করা হয়েছিল যে সার্কের সাফল্যের মধ্য দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের আদলে দক্ষিণ এশীয় ইউনিয়নও গঠন করা যাবে। তবে সে স্বপ্ন এখন অনেক দূরের বিষয়। তবে কি সার্ক সম্পূর্ণ ব্যর্থ একটি উদ্যোগ? এর উত্তরে হ্যাঁ বললে সংস্থাটি সম্পর্কে অবিচার করা হবে। ইতিমধ্যে এর অধীনে অন্তত 9টি গুরুত্বপূর্ণ চুক্তি ও 6টি সনদ স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ এশীয় যুক্ত বাণিজ্য চুক্তি, সাফটার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাঠমান্ডুতে গঠিত হয়েছে সার্ক সচিবালয় এবং দিল্লিতে দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে এ ধরনের উপ আঞ্চলিক জোট গঠনের ক্ষেত্রেও ভারতই যেহেতু প্রধান নিয়ামক, সেজন্য তাকে দায়িত্ব নিয়ে এগোতে হবে। যদিও তা বর্তমান মোদী সরকার করবে কিনা তা নিয়ে আমি নিজেও সন্দিহান। জোটভুক্ত প্রতিবেশী দেশগুলোর আস্থা অর্জনে আরও বেশি দায়িত্ববান হতে হবে। ছোট প্রতিবেশীরা নিজেদের হেয় ভাবতে পারে এমন কোনো আচরণ ভারতের কাছ থেকে কাম্য হবে না। সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের মতো কম শুল্কে বাণিজ্য করা ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে 2004 সালে ইসলামাবাদ সম্মেলনে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া সাফটা চুক্তি স্বাক্ষর হয়েছিল, কিন্তু পরে তা আলোর মুখ দেখেনি। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করলেও সদস্য রাষ্ট্রগুলোর অনিচ্ছায় সাফটা চুক্তি অকাল মৃত্যু ঘটে, যা সার্কের প্রধান ব্যর্থতার একটি। সার্কের মতো এরকম কোনো সংস্থা আবার তৈরি করা যাবে কিনা বা গেলেও সেটা সফল হবে কিনা সেটা নির্ভর করবে সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও প্রচেষ্টার উপর। কিন্তু এই অঞ্চলে ভারত আর পাকিস্তানের মতো বৃহৎ রাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব এখানে যে কোনো সংস্থার সফলতার জন্য বড় বাধা। তুলনামূলক ছোট রাষ্ট্রগুলো এসব সংস্থায় বিশেষ কোনো প্রভাব বিস্তার করতে পারে না এবং বিশেষ কোনো সুবিধাও আদায় করতে পারে না। তাই বিগত 15 বছর বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাও বেশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে গেছেন। আর পাশাপাশি ভারতের তাবেদারি করার বিষয়টা তো আছেই। তবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের চেতনাকে পুনরুজ্জীবিত করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক চেতনার পুনরুজ্জীবন ঘটাতে হবে। যদিও সার্ক একটি মহৎ উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু এখন কেবল কাগজে কলমেই বিদ্যমান। সার্কে অনেক গবেষণা মৃতদেহ সঙ্গে তুলনা করেন, যার অস্তিত্ব থাকলেও প্রাণ নেই। পৃথিবীর অন্যান্য আঞ্চলিক সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান ও আফ্রিকান ইউনিয়নের সফলতা আজ সেসব আঞ্চলিক উন্নয়নে অগ্রসর ভূমিকা পালন করে আসছে। এই আঞ্চলিক সংস্থার মতো দক্ষিণ এশিয়ার এই আঞ্চলিক সংস্থা ভূমিকা রাখতে পারত। তবু এখনও আশার আলো দেখতে পাই যদি সার্কভুক্ত রাষ্ট্রপ্রধানদের আন্তরিক প্রচেষ্টা নিয়ে সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে। ভারত ও পাকিস্তান এই অঞ্চলের সামগ্রিক সাফল্যের কথা চিন্তা করে ভারত এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অন্যথায় শুধু আশাই থেকে যাবে, সার্ক হারিয়ে যাবে অতল গহ্বরে, যা এই অঞ্চলের জন্য অকল্যাণ ছাড়া অন্য কিছু বয়ে আনবে না।